গ্রিনল্যান্ড আমাকে চাই, বাই হুক আর বাই ক্রুক। তাতে যদি রক্ত ঝরাতে হয় ঝরবে, জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জন্য যেটা ভালো, যেটা সঠিক, সেটাই আমি করব। তাহলে কি নোবেল কমিটি সেদিন ঠিক চিনতে পেরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে গ্রিনল্যান্ডকে নিয়ে খুব চর্চিত হচ্ছে। আজ আমরা এই ভিডিওতে গ্রিনল্যান্ডের বিষয়টি একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। গ্রিনল্যান্ডের বিষয়ে আলোচনা আসব তার পূর্বে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি লিখেছেন। তিনি এক্স্যাক্টলি চিঠিতে কি লিখেছেন? তিনি বলছেন, প্রিয় জোনাস, 8টিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপনার দেশ। শান্তির বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ হলেও আমি আর শুধুমাত্র শান্তির কথা ভাবতে বাধ্য নই। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও সঠিক আমি তা নিয়েই ভাবব। এরপরেই গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের দাবি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, রাশিয়া ও চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করবার সামর্থ্য ডেনমার্কের নেই। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাসকে ঠিক এইভাবে চিঠিটা লিখেছেন যে, প্রিয় জোনাস, আমি পৃথিবীতে 8টি যুদ্ধ থামিয়েছি, তারপরেও তোমরা আমাকে শান্তি পুরস্কার পাওয়ার জন্য যোগ্য মনে করনি। তাহলে এই পৃথিবীতে শান্তি রক্ষার দায়িত্ব আমার কাছে আর নেই। আমি গ্রিনল্যান্ড চাই, তাতে যদি ভালোভাবেও না আসে, যদি আঙুল তেড়া করতে হয় তাহলে সেটাও আমি করব। অর্থাৎ তার কথায় এখানে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, গ্রিনল্যান্ডের কন্ট্রোল পেতে গিয়ে যদি যুদ্ধ করতে হয় তার জন্য তিনি প্রস্তুত আছেন। আর এখানে তিনি একটি ভবিষ্যতের ইঙ্গিতও দিয়ে দিয়েছেন, কারণ তিনি জানেন ভবিষ্যতে ডেনমার্কের ক্ষমতা নেই গ্রিনল্যান্ডকে রক্ষা করে রাখবে, কারণ গ্রিনল্যান্ড একদিন রাশিয়া অথবা চীনের কন্ট্রোলে আসবে, এটা তিনি বুঝতে পারছেন। গ্রিনল্যান্ড নিয়ে কয়েকটি পয়েন্টে আমরা এখানে আলোচনা করব। প্রথম পয়েন্টটি যদি আমরা দেখি যে জিওগ্রাফিক্যাল পজিশনটা কি আছে, এখানে হচ্ছে আপনার এই গ্রিনল্যান্ড, ঠিক এর ইস্টে আছে দেখুন ডেনমার্ক, এটা হচ্ছে ডেনমার্ক, আর এখানে হচ্ছে গ্রিনল্যান্ড, আর এখানে হচ্ছে ইউএসএ। ইউএসএ থেকে গ্রিনল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 5000 কিলোমিটার, আর ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে করিব 3000 কিলোমিটার। আর এই সাইডে পড়ছে আপনার রাশিয়া অ্যান্ড এখানে পড়ছে আপনার চীন। তাহলে এটা চীন, এটা রাশিয়া। তাহলে জিওগ্রাফিক্যাল পজিশন যদি দেখা হয়, ডেনমার্ক এখান থেকে এসে এখানে গ্রিনল্যান্ডকে শাসন করছে, আর ইউএসএ চাইছে এখানে গিয়ে শাসন করতে, আর এটা রাশিয়ার কাছে। ভবিষ্যতে রাশিয়া এবং চীন এরা যৌথভাবে যদি এখানে আসে গ্রিনল্যান্ডকে কন্ট্রোল করতে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভয় হচ্ছে এখানে যে ভবিষ্যতে এই রাশিয়া এবং চীন এরা গ্রিনল্যান্ডকে কন্ট্রোল করে নেবে। গ্রিনল্যান্ডের সব রকম ব্যবস্থাই আছে, সেখানে শাসন ব্যবস্থাও আছে, সব কিছুই আছে, কিন্তু আলটিমেটলি যে ডেভেলপমেন্ট, যে সামরিক শক্তি, সেটা ডেনমার্ক দিয়ে থাকে গ্রিনল্যান্ডকে। এখন যুক্তরাষ্ট্রের দাবি যে ন্যাটো এস্টাবলিশড হওয়ার পরের থেকে এই গ্রিনল্যান্ডের ডেভেলপমেন্টের জন্য সবথেকে বেশি হেল্প দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ডেনমার্কের থেকে বা ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকেও বেশি টাকা বা অর্থ খরচা করে থাকে ইউএসএ, এবং ইউএসের একটি বেসও ওখানে আছে। আমেরিকার বেস বা সামরিক ঘাঁটি যেহেতু গ্রিনল্যান্ডে আছে, তাহলে এখন এসেই যে একেবারে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ডকে দখল করে নিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটি অন্য আছে। এখানে একটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ব্যবসায়ী। আপনারা একটু যদি লক্ষ্য করেন ডোনাল্ড ট্রাম্পকে, তাহলে দেখবেন যে যেখানে যেখানে খনিজ ভাণ্ডার আছে, যেখানে যেখানে সম্পদ আছে, ডোনাল্ড ট্রাম্পের নজর সেই সমস্ত জায়গায় বেশি। এই তো কয়েকদিনের আগের ঘটনা, 3 জানুয়ারির ঘটনা, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে গেল এবং নিউ ইয়র্কে বন্দি করে রেখেছে। মূল কারণটা কি? মূল কারণটা ছিল ওই তেল নিয়ে সমস্যা। যে মাদকের যে ব্যাপারটা, এটা তো একটা বাহানা।
মাদক পাচার বন্ধ করবার জন্য ভালো পদক্ষেপ নিয়েছেন, তাহলে মাদক পাচারকারীদের রুখতে বা বন্ধ করতে তার দেশের যে নির্বাচিত প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে যেতে হবে, এই বিষয়টি তো এটা হতে পারে না। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা কি, সেটা আজ পৃথিবীর সবার কাছে সেটা প্রকাশিত। তার মেইন কারণটা ছিল যে ভেনেজুয়েলাতে যে তেল সম্পদ পাওয়া গেছে, সেই তেলের খনির উপরে তার কন্ট্রোল বা অধিকারটা চাই। চীন গিয়ে সেখান থেকে যে তেল উৎপাদন করে তেল নিয়ে চলে আসবে, রাশিয়া গিয়ে সেখান থেকে তেল নিয়ে চলে আসবে, আর সেটা সে করতে দিতেও চাইছিল না। এখন আসি আমরা এই গ্রিনল্যান্ডের পয়েন্টে। তাহলে গ্রিনল্যান্ডে এমন কি আছে, এটা তো একটা বরফের দেশ বলতে পারে, তাহলে সেখানে কি আছে যে এত মাথা ব্যথা? ইয়েস, পয়েন্ট হচ্ছে সেখানে গ্রিনল্যান্ডে আছে রেয়ার এলিমেন্টের ভাণ্ডার। আর ভবিষ্যতের পৃথিবী সম্পূর্ণ ডিপেন্ড করবে এই রেয়ার আর্থ এলিমেন্টের উপরে। কারণ আপনার মোবাইল থেকে শুরু করে, আপনার কম্পিউটার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যা কিছু তৈরি হবে এখন থেকে পৃথিবীতে, সব কিছুর পিছনে লাগবে এই রেয়ার এলিমেন্ট। কারণ এই রেয়ার এলিমেন্ট ছাড়া সেই জিনিসটাকে, সেই টেকনোলজিটাকে অ্যাডভান্স যে ফর্মে নিয়ে যাওয়ার জন্য তার যে পাওয়ার বা তার যে এলিমেন্ট যেটা দরকার, সেটা হবে না। তাহলে আপনার কাছে সমস্ত কিছু থাকতেও আপনার কাছে সেটা কার্যকারী হবে না যদি কিনা আপনার কাছে এই রেয়ার এলিমেন্ট না থাকে। তাহলে তেলের জমানা যতদিন শেষ হয়ে যাবে, তখন শুরু হয়ে যাবে টোটালি ডিপেন্ড হয়ে যাবে এই রেয়ার এলিমেন্টের উপরে। এই গ্রিনল্যান্ডে পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্টের ভাণ্ডার বা খনিজ, আর ডোনাল্ড ট্রাম্পের মাথায় সেটা স্ট্রাইক করেছে। তাই ওই সম্পদ যদি রাশিয়া বা চীনের হাতে পড়ে যায়, এই রেয়ার আর্থ এলিমেন্টের সবথেকে বড় প্রডিউসার হচ্ছে চীন, আর তারপরে যদি গ্রিনল্যান্ড যদি চীনের হাতে চলে আসে, তাহলে ভবিষ্যতের আমেরিকা আজকে যে জায়গা আছে সেখানে যে থাকবে না, ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার বুঝতে পেরেছেন। গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক এরাই ঠিক করবে ওরা কার সঙ্গে থাকবে। জোরপূর্বক গ্রিনল্যান্ডকে ইউএসের আন্ডারে করা যাবে না, এমনটাই ইউরোপ ইউনিয়ন জানিয়ে দিয়েছে। প্রত্যুত্তরে ট্রাম্প কী করেছেন, একদম সিধা বলছে যে তোমাদের উপরে আজ থেকে 10% ট্যারিফ লাগিয়ে দিলাম। অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক এদের উপরে 10% ট্যারিফ লাগু করে দিলাম সঙ্গে সঙ্গে, এবং উইথ এফেক্ট ফ্রম 1 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ ফ্রান্সের উপরে 200% ট্যারিফ লাগাতে চলেছে। তাহলে এই রাজাকে পাগলা রাজা বলবেন না কি বলবেন? কথা বলছেন, শুনছে না, লাগিয়ে দিলাম ট্যারিফ। অর্থাৎ ইউরোপ ইউনিয়নকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন, যদি 1 জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত না হয়, ইউরোপের উপরে 25% ট্যারিফ লাগবে। গ্রিনল্যান্ডকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউনিয়ন যে টেনশন সৃষ্টি হয়েছে, তাহলে ভারতের কি লাভ হতে পারে এখানে? ইয়েস, ভারতের লাভ আছে। ভারতের উপরে ইতিমধ্যেই 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ ভারতের মাল যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছে না ঠিকমতো, তাহলে ভারতের একটা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এখন যুক্তরাষ্ট্র যদি ইউরোপের উপরও ট্যারিফ লাগিয়ে দেয়, তাহলে কি ইউরোপের মাল আমেরিকায় ঢুকবে না? তাহলে ইউরোপের অল্টারনেট মার্কেট চাই, আর ভারত 140 কোটির মার্কেট, নিশ্চয়ই ইউরোপ তখন ভারতের দিকে ঝুঁকবে, আর ভারতের মার্কেট ইউরোপের জন্য খুলে যাবে। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের এই বৈচিত্র্যময় স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং আন্তর্জাতিক খবরে যদি আপনাদের উৎসাহ থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।